স্বাগতম সবাইকে। আমি রাহান তালুকদার। আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব চেঞ্জিং সেন্টেন্স পার্ট 1 নিয়ে। চেঞ্জিং সেন্টেন্স পার্ট 1 এ রয়েছে কিভাবে আমরা অ্যাসার্টিভ বাক্য থেকে ইন্টারোগেটিভ বাক্যতে পরিবর্তন করতে পারি। আমার মনে হয় আজকের ভিডিও তুমি সম্পূর্ণভাবে মনোযোগ সহকারে দেখলে চেঞ্জিং সেন্টেন্সের প্রত্যেকটা অংশ তোমার কাছে খুব সহজ হয়ে যাবে। চেঞ্জিং সেন্টেন্স প্রত্যেকটা ক্লাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। গ্রামার ক্লাস 6 থেকে শুরু করে একদম কলেজ পর্যন্ত সবার জন্যই কিন্তু চেঞ্জিং সেন্টেন্স খুবই ইম্পর্টেন্ট। যাই হোক, আমি কথা বাড়াবো না। আজকে আমরা শুরু করব চেঞ্জিং সেন্টেন্স পার্ট 1, অ্যাসার্টিভ বাক্যকে ইন্টারোগেটিভ বাক্যতে পরিবর্তন করার নিয়ম। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ক্লাসে কিন্তু ইন্টারোগেটিভটা অবশ্যই একটা না একটা আসবে। কেমন? আচ্ছা, মোট নিয়ম কিন্তু 6টা। ইন্টারোগেটিভ করার, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার মোট নিয়ম হচ্ছে 6টা। আজকে তোমাদের সাথে আমি এই ভিডিওতে 6টা নিয়মই আলোচনা করবো ইনশাআল্লাহ। সো নাও লেটস গো। দেখো, অ্যাসার্টিভ বাক্যকে কিভাবে আমরা ইন্টারোগেটিভ করতে পারি। 1 নম্বর নিয়ম, অক্সিলারি ভার্ব থাকলে, মানে যদি বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব থাকে, মানে সহকারী ভার্ব থাকে, তাহলে আমরা কিভাবে ইন্টারোগেটিভ করব। দেখো, অ্যাসার্টিভ অক্সিলারি ভার্ব থাকলে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার নিয়ম, মানে যদি বাক্যের মধ্যে অক্সিলারি ভার্বগুলি থাকে তাহলে আমরা কিভাবে ইন্টারোগেটিভ করব। দেখো, যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডিড, ডাস, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট ইত্যাদি, এগুলিকে কি বলে? অক্সিলারি ভার্ব। কেমন? এগুলিকে কি বলে বলো তো? অক্সিলারি ভার্ব। তো এই ভার্বগুলি থাকলে আমাদের যেটা প্রথমে করতে হবে, আমাদের প্রথমে অক্সিলারি ভার্বটা লিখতে হবে। মানে বাক্যের মধ্যে তুমি যেই অক্সিলারি ভার্বটা পাও তুমি প্রথম ওটা লিখবা। এম পেলে এম লিখবা, ইজ পেলে ইজ লিখবা, আর পেলে আর লিখবা, ওয়াজ পেলে ওয়াজ লিখবা, ওয়ার পেলে ওয়ার লিখবা। মানে তুমি বাক্যের মধ্যে যেই অক্সিলারি ভার্বটা পাও প্রথম তুমি সেটা লিখবা। লেখার পরে তারপর লিখবা নট। আচ্ছা, নটটা একটা ব্র্যাকেটের মধ্যে কিন্তু আবদ্ধ করা। এটা কারণটা হচ্ছে, যদি প্রশ্নের মধ্যে নট থাকে তাহলে তুমি উত্তরে নট লিখবা না, মানে লিখবা না। কেমন? আর যদি প্রশ্নে নট না থাকে তাহলে তুমি উত্তরে নটটা লিখবা। আমি আবারও বলি, কোশ্চেনে, মানে কোশ্চেনে নট থাকলে, বাক্যের মধ্যে নট থাকলে বা কোনো নেগেটিভ ওয়ার্ড থাকলে তুমি উত্তরে গিয়ে আর নট লিখবা না। আর যদি প্রশ্নে বা মানে বাক্যের মধ্যে কোনো নেগেটিভ ওয়ার্ড পাও, মানে নট পাও তুমি, তাহলে কিন্তু নট না পাও তুমি, তাহলে কিন্তু এই উত্তরে নটটা লিখবা। এটা হচ্ছে নটের বিষয়টা, মানে থাকলে লিখবা না, না থাকলে লিখবা। ফাইন। তারপর দেখো, তুমি কি লিখবা? সাবজেক্ট, অক্সিলারি ভার্ব লিখবা। নটের বিষয়টা তোমাকে বললাম, নট কি। তারপর কি লিখবা? সাবজেক্ট, মানে ভার্বের আগে থাকে সাবজেক্ট। তারপর কি লিখবা? বাকি অংশ। আর অবশ্যই কোশ্চেন মার্ক। মানে যদি তুমি কোশ্চেন মার্ক না দাও তাহলে কিন্তু সম্পূর্ণ সব নিয়ম কানুন মানার পরেও তুমি কিন্তু পরীক্ষার সময় গোল্লা খেতে পারো। সো তোমাকে অবশ্যই কোশ্চেন মার্কটা লিখতে হবে। ঠিক আছে ভাই? একদম বাক্যের শেষে। দেখো তারপর তুমি এখানে কি লিখছো, একটা এক্সাম্পল তুমি দিলেই বুঝতে পারবা। দেখো, উই আর প্রাউড অফ ফ্রিডম ফাইটার্স, এটা হচ্ছে আমাদের এক্সাম্পল। আর নিয়ম নাম্বার 1 নিয়ে, 1 নাম্বার নিয়ম নিয়ে এক্সাম্পল। আশা করি এক্সাম্পলটা দিলেই তুমি এই নিয়মটা একদম তুমি খুব ভালো করে বুঝতে পারবে, তোমার কখনো সমস্যা হবে না। দেখো কি বলছে, উই আর প্রাউড অফ ফ্রিডম ফাইটার্স, আমরা মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে গর্বিত। এখন দেখো তো, এই বাক্যটা আছে কি সেই মুহূর্তে? অ্যাসার্টিভে আছে। এই বাক্যটা আমাদের করতে হবে কিসে বলতো? ইন্টারোগেটিভ। মানে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, প্রশ্নবোধক করবো আর কি আমরা। আচ্ছা, ইন্টারোগেটিভ করতে বললেই আমাদের প্রথমে খুঁজে বের করতে হবে বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব আছে কি নাই। আছে কি নাই বলতো? আছে। কোনটা আছে? আর। তো আর আমাদের কি ভার্ব? অক্সিলারি ভার্ব। তো যদি বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব থাকে তো ফার্স্ট আমরা কি লিখবো? অক্সিলারি ভার্বটা লিখবো। কে আছে? আর। তাই আমি এখানে আর লিখলাম। মানে তুমি যে ভার্বটা পাবা তুমি সেই ভার্বটাই এবার এখানে লিখবা। সো এখানে কি আছে? আর। আমি এখানে আর লিখলাম। তারপর কি লেখা আছে বলো তো? নট। নট খোঁজো, নট। নট খোঁজো তো, মানে কোনো নেগেটিভ ওয়ার্ড খোঁজো। আছে? এখানে কিন্তু বাক্যের মধ্যে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই। যেহেতু কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, সুতরাং আমরা এখানে নট লিখবো। এই দিলাম নট। তুমি চাইলে এটাকে তোমার একসঙ্গে লিখতে পারো, এন্ড করে লিখতে পারো, মানে এইভাবে সংক্ষেপে লিখতে পারো আর কি, কমা দিয়ে লিখতে পারো, কোনো সমস্যা নাই। আর নট। আচ্ছা, তো আর নট প্রথম লিখলাম ভার্ব, তারপর নট প্লাস কি লিখবা? সাবজেক্ট। সাবজেক্ট কে বলো তো? এই ভার্বের আগে যে আছে, আগে আছে কি? উই।
উই হচ্ছে বাক্যের সাবজেক্ট, তো এখানে আমরা উই লিখবো। তাহলে আমরা প্রথম কি লিখলাম অক্সিলারি ভার্ব, তারপর নট, তারপর কি সাবজেক্ট, প্লাস কি বাকি অংশ, মানে কি বাকি আছে এখানে বলো তো? আর প্রাউড অফ ফ্রিডম ফাইটার্স, এটা হচ্ছে আমাদের এরপরে বাকি আছে, প্রাউড অফ ফ্রিডম ফাইটার্স। সবকিছু কি হয়ে গেছে? এখনো কিন্তু হয় নাই, কারণ আমি কিন্তু এখানে কোশ্চেন মার্ক এখনো দিইনি। তো কোশ্চেন মার্ক যদি না দেই তাহলে কিন্তু একদম পুরো গোল্লা খেয়ে যাবো। সো আমাদেরকে মনে রাখতে হবে, ইন্টারোগেটিভ করতে বললে আমাদের অবশ্যই কি লিখতে হবে বলো তো? ওটা একটা একটা কোশ্চেন মার্ক দিতে হবে বা লিখতে হবে, ঠিক আছে? কেমন? আচ্ছা বেশ। তো আমি আরেকবার তোমাকে দেখা দিচ্ছি। তো বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব পেলে, সরি, তোমাকে ইন্টারোগেটিভ করতে গেলেই ফার্স্ট তোমাকে কি খুঁজতে হবে? অক্সিলারি ভার্ব খুঁজতে হবে। এই যে আর হচ্ছে অক্সিলারি ভার্ব, আমরা প্রথম কি লিখবো? অক্সিলারি ভার্বটা লিখবো। অক্সিলারি ভার্বটা লিখে তারপর নট বা নেগেটিভ ওয়ার্ড খুঁজবো। তো এখানে যেহেতু কোনো নট বা নেগেটিভ ওয়ার্ড নেই, তো এখানে আমরা নটটা লিখবো, মানে কোশ্চেনে কোনো নট যেহেতু নেই, উত্তরে আমরা নট লিখবো। তারপর কি লিখবো? সাবজেক্ট, মানে ভার্বের আগে যেটুকু আছে, যে ভার্বের আগে যেটুকু আছে এটা হচ্ছে সাবজেক্ট, তার মানে এখানে কি সাবজেক্ট? উই সাবজেক্ট। তারপর কি লিখবা বলতো? বাকি অংশ, মানে প্রাউড অফ ফ্রিডম ফাইটার্স, প্রাউড অফ ফ্রিডম ফাইটার্স। তারপর সবশেষে কি দিবা? কোশ্চেন মার্ক। এটা হচ্ছে তাহলে কি বলতো এই অক্সিলারি ভার্বকে, হ্যাঁ, অক্সিলারি ভার্ব থাকলে আর কি অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার নিয়ম। এবার আমাদের দেখো 2 নম্বরের নিয়ম, প্রিন্সিপাল ভার্ব থাকলে, প্রিন্সিপাল ভার্ব থাকলে যদি প্রিন্সিপাল ভার্বটা প্রেজেন্ট টেন্স হয়, কোন টেন্স হয়? প্রিন্সিপাল ভার্ব থাকবে, মানে এবার বাক্যের মধ্যে কিন্তু আর কোনো অক্সিলারি ভার্ব থাকবে না, এবার বাক্যের মধ্যে থাকবে হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। কেমন? আচ্ছা, তো প্রিন্সিপাল ভার্বটা যদি প্রেজেন্ট টেন্স হয়, প্রিন্সিপাল ভার্বটা যদি কোন টেন্স হয়? প্রেজেন্ট টেন্স হয়। দেখো, তো প্রিন্সিপাল ভার্বটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে আমরা প্রথমে লিখবো ডু, তারপর লিখবা নট, ওই আগের মধ্যে নটের বিষয়টা থাকলে লিখবা না, না থাকলে লিখবা। তারপর কি সাবজেক্ট লিখবা, হ্যাঁ, তারপর কি লিখবা? ভার্ব, তারপর কি লিখবা? বাকি অংশ, তারপর কোশ্চেন মার্ক। একটা এক্সাম্পল দেখলে আশা করি বুঝতে পারবে। দেখো দেখো এই যে কি বলছে, উই প্লে ফুটবল ইন দা ফিল্ড, আমরা মাঠে ফুটবল খেলি, আমরা মাঠে ফুটবল খেলি। এই বাক্যের মধ্যে তুমি ফার্স্ট কি খুঁজবা? অক্সিলারি ভার্ব খুঁজবা। আছে কি? না নাই। তাহলে খুঁজবা কি ভার্ব? প্রিন্সিপাল ভার্ব। কোনটা প্রিন্সিপাল ভার্ব আছে? কোনটা? এই যে প্লে, প্লে হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, এই যে প্লে হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। প্লে বলো তো কোন টেন্সে আছে? প্লে অবশ্যই আছে কি, মানে ভার্বের প্রেজেন্ট, মানে ভার্বের, হ্যাঁ, মানে প্রেজেন্ট টেন্সে আছে না বলো তো? আচ্ছা বেশ। আবার কিন্তু প্লে কিন্তু ভেজ ফর্মও বলা হয়, প্লে হচ্ছে প্রেজেন্ট টেন্স বা ভেজ ফর্ম। যাই হোক, প্লে হচ্ছে এই মুহূর্তে প্রেজেন্ট টেন্স, মানে ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে আর কি। এবার দেখো, তো প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ফর্মে থাকলে আমরা এই প্লে হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্বটা প্রেজেন্ট টেন্স হয়, তাহলে ফার্স্ট আমরা কি লিখবো? ডু লিখবো। কেমন? এই দেখো ডু লিখলাম, এই যে ডু লিখলাম। তারপর কি লিখবা? নট, নট খুঁজো, কোথাও নট নাই, নট লিখতে হবে, এই দিলাম নট। আচ্ছা, তুমি কিন্তু চাইলে এটাকে ডোন্ট করে লিখতে পারো, মানে একসঙ্গে লিখতে পারো, ডু এন কমা টি এরকম লেখা যাবে, কোনো সমস্যা নেই। তো ডু নট প্লাস কি লিখবা? সাবজেক্ট। সাবজেক্ট কে বলো তো? যদি পেলে ভার্ব হয় তাহলে সাবজেক্ট হবে কে? উই, মানে ভার্বের আগেরটা হবে সাবজেক্ট, তো উই লিখলাম। তো ডু নট সাবজেক্ট, তারপর কি লিখবা? ভার্ব, ভার্ব কে? প্লে, আমি এখানে প্লেই লিখলাম, হ্যাঁ, মানে যে ভার্বটা থাকবে তুমি সেই ভার্বটা হুবহু লিখে দিবা। তারপর দেখো কি লিখবা? বাকি অংশ। কি বাকি আছে? ফুটবল ইন দা ফিল্ড, আর অবশ্যই কি? কোশ্চেন মার্ক। তাহলে প্রথম ডু, তারপর নট, যেহেতু নট নাই, তারপর কি লিখবা? সাবজেক্ট, তারপর কি? ভার্ব, সবশেষে কি? বাকি অংশ, এবং সবশেষ কোশ্চেন মার্ক। এটা হচ্ছে আমাদের 2 নম্বরের নিয়ম। এবার আমাদের 3 নম্বর নিয়ম। নিয়ম নাম্বার 3 তে বলা আছে প্রিন্সিপাল ভার্ব যদি পাস্ট টেন্স হয়, প্রিন্সিপাল ভার্ব যদি পাস্ট টেন্স হয় তাহলে আমরা প্রথমে কি লিখবো? ডিড, ডিআইডি, ডিড লিখবো। ডিড লেখার পরে তারপর লিখতে হবে নট, নট সেই সেম নিয়মে, থাকলে লিখবা না, না থাকলে লিখবা, প্লাস সাবজেক্ট, ভার্বের আগে হবে কি? সাবজেক্ট, প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম, মানে ভার্বটা থাকবে কোশ্চেন পাস্ট ফর্মে, কিন্তু যখন তুমি উত্তর লিখবা এটা হয়ে যাবে প্রেজেন্ট ফর্ম, প্লাস বাকি অংশ, প্লাস অবশ্যই কোশ্চেন মার্ক। দেখো একটা এক্সাম্পল, তুমি একটা এক্সাম্পল দিলে তুমি খুব সহজেই বুঝতে পারবা।
উই ভিজিটেড সুন্দরবন লাস্ট ইয়ার। উই ভিজিটেড সুন্দরবন লাস্ট ইয়ার। আমরা গত বছর সুন্দরবন ভ্রমণ করেছিলাম। দেখো তো এই বাক্যে আমরা প্রথম খুঁজবো কি ভার্ব? অক্সিলারি ভার্ব না, নাই। যেহেতু নাই তাহলে খুঁজবো কি ভার্ব? প্রিন্সিপাল ভার্ব। কোনটা প্রিন্সিপাল ভার্ব? ভিজিটেড। এটা হচ্ছে কি ভার্ব? প্রিন্সিপাল ভার্ব। তো ভিজিটেড এটা কোন টেন্স? অবশ্যই পাস্ট টেন্স, তাই না? তো প্রিন্সিপাল ভার্বটা পাস্ট টেন্স হলে আমরা প্রথমে কি লিখবো? দেখো তো প্রিন্সিপাল ভার্ব যদি পাস্ট টেন্স হয় প্রথমে লিখবো ডিড। তো এই লিখলাম ডিড, প্লাস কি লিখবা? নট। নট, তারপরে এই দেখো নট, এই যে নট, নট দিয়ে দিলাম। নট তো এখানে নেই, নট কোথাও এখানে আছে? যেহেতু নট এখানে নেই সো নট দিয়ে দিলাম, ঠিক আছে? থাকলে কিন্তু লিখতাম না আমরা। তারপর কি লিখবা? সাবজেক্ট। ভিজিটেড যদি ভার্ব হয় তাহলে সাবজেক্ট কে? উই সাবজেক্ট, দিলাম উই। হ্যাঁ, তারপর দেখো কি লিখবা? ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখবা। দেখো ভার্ব কে? ভিজিটেড। তো ভিজিটেডের প্রেজেন্ট ফর্ম কি বলো তো? ভিজিট। ভিজিট, VISIT, ভিজিট। তো ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখলাম। তারপর কি লিখবা? বাকি অংশ, এই যে সুন্দরবন লাস্ট ইয়ার, এটুকু এখন বাকি আছে না বলো তো? এটুকু দেখো, সুন্দরবন লাস্ট ইয়ার, অবশ্যই কি কোশ্চেন মার্ক। তাহলে প্রিন্সিপাল ভার্ব পাস্ট টেন্স হলে প্রথমে কি ডিড লিখবা, তারপর নট, তারপর কি সাবজেক্ট, প্লাস কি ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্লাস বাকি অংশ আর অবশ্যই কোশ্চেন মার্ক। এটা হচ্ছে তাহলে আমাদের 3 নাম্বার নিয়ম। এবার দেখো আমাদের 4 নাম্বার নিয়ম। প্রিন্সিপাল ভার্ব এর শেষে, প্রিন্সিপাল ভার্বের শেষে এস বা ইএস থাকলে, যদি প্রিন্সিপাল ভার্বের শেষে কি থাকে? এস বা ইএস থাকে, তাহলে ফার্স্ট আমরা কি লিখবো? ডাস প্লাস নট, নট আগের মতোই সেম নিয়মে, প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। তবে অবশ্যই ভার্বটাতে লিখবা এস বা ইএস বাদ দিয়ে লিখবা, মানে ভার্বের শেষে একটা এস বা ইএস থাকবে, তুমি ওটাকে বাদ দিয়ে লিখবা, কেমন? আচ্ছা, প্লাস বাকি অংশ প্লাস কোশ্চেন মার্ক। দেখো এই দেখো, হি গোজ টু স্কুল এভরিডে। সে স্কুলে এভরিডে যায়, মানে প্রতিনিয়ত স্কুলে যায়। এখন দেখো তো এই বাক্যের মধ্যে প্রথম তুমি খুঁজবা কি ভার্ব? অক্সিলারি ভার্ব নাই, তাহলে খুঁজবা কি ভার্ব? প্রিন্সিপাল ভার্ব। কোনটা বলো তো? গোস। গোস আমার কি ভার্ব? প্রিন্সিপাল ভার্ব। দেখো তো প্রিন্সিপাল ভার্বের শেষে এস বা ইএস থাকলে, এস বা ইএস দেখা যায় শেষে কি? দেখো তো এস বা ইএস থাকলে, হ্যাঁ, আমরা প্রথমে কি লিখবো? ডাস লিখবো, ডাস, DOES, ডাস। তারপর কি লিখবা বলতো? নট। নট খোঁজো কোথাও, নেগেটিভ ওয়ার্ড খোঁজো, নট খোঁজো, আছে কোথাও? না, নাই। সো নট দিতে হবে, নট, ডাজ নট। প্লাস কি লিখবা বলতো? সাবজেক্ট। দেখো গোজ যদি ভার্ব হয় তাহলে সাবজেক্ট কে? হি সাবজেক্ট, তোমরা হি লিখবো, ডাজ নট হি। প্লাস কি লিখবা? ভার্ব কিন্তু এস বাই এস বাদ, তার মানে ভার্ব হচ্ছে গোস, কিন্তু এস বাই এস টা বাদ দিয়ে লিখবা, মানে ইএস টা এখানে বাদ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমরা কি দিব? গো দিব, মানে ইয়েস বাদ দিয়ে শুধু গো দিব, কেমন? আচ্ছা, তারপর কি দিবা বলতো? বাকি অংশ দিবা। কি বাকি আছে? টু স্কুল এভরিডে, টু স্কুল এভরিডে, হ্যাঁ, অবশ্যই কি কোশ্চেন মার্ক, কেমন? তাহলে এই যে এস বাই এস থাকলে, মানে প্রিন্সিপাল ভার্বের শেষে এস বাই এস থাকলে প্রথম কি ডাস, তারপর নট, তারপরে সাবজেক্ট, ভার্ব লিখবা কিন্তু এস বাই এস বাদ দিয়ে শুধুমাত্র গো ওয়ার্ডটা লিখলাম, প্লাস কি বাকি অংশ আর অবশ্যই কোশ্চেন মার্ক। এবার তাহলে আমাদের 5 নাম্বার নিয়ম। এভরিবডি থাকলে, মানে ইন্টারোগেটিভ যখন তুমি করবা অ্যাসার্টিভ বাক্যতে এভরিবডি মানে প্রত্যেকে থাকলে, আমরা প্রথমে লিখবো হু প্লাস ডাজ নট প্লাস ভার্ব, কিন্তু ওই আগেরটার মতো এস বাই এস বাদ দিয়ে লিখতে হবে, কেমন? প্লাস বাকি অংশ প্লাস কোশ্চেন মার্ক। একটা এক্সাম্পল, তুমি একটা এক্সাম্পল দিলে তুমি খুব সহজেই বুঝতে পারবা যে কি করে করতে হবে। হ্যাঁ, দেখো এভরিবডি লাভস হিম, সবাই তাকে ভালোবাসে, এভরিবডি লাভস হিম। দেখো তো এই যে এভরিবডি দেখা যায়, এভরিবডি, এভরিবডি থাকলে আমরা প্রথমে কি লিখবো বলো তো? হু লিখবো, হু লিখবো, তারপর কি লিখবো? ডাজ নট লিখবো, ডাজ নট লিখবো, প্লাস কি লিখবো বলো তো? ভার্ব কিন্তু এস বাই এস বাদ দিয়ে লিখবা। দেখো তো এখানে এই যে ভার্ব কে লাভস, কিন্তু সেখান থেকে এস টা বাদ দাও, শুধু কি থাকবে? লাভ। মানে ভার্ব লিখবো কিন্তু এস বাই এস বাদ দিয়ে লিখবো, প্লাস কি লিখবো? বাকি অংশ, কি বাকি আছে বলো তো? হিম, হিম, প্লাস কি কোশ্চেন মার্ক। এভরিবডি বাদ হয়ে যাবে, ঠিক আছে? এভরিবডি থাকবে না। আচ্ছা, তো এভরিবডি থাকলে হু ডাজ নট প্লাস ভার্ব কিন্তু এস বাই এস বাদ, এখান থেকে আমি এস টাকে বাদ দিয়ে দিলাম, প্লাস কি কোশ্চেন, প্লাস মানে বাকি অংশ প্লাস কোশ্চেন মার্ক। হ্যাঁ, আচ্ছা, এই তাহলে এভরিবডি থাকলে কি ইন্টারোগেটিভ করার নিয়ম। আমাদের অবশ্যই মনে রাখতে হবে
এভরিবডি কিন্তু বাদ হয়ে যাবে। দেখো তারপর 6 নাম্বার, নো বডি থাকলে একদম সহজ নিয়ম, হু লিখা বাকি অংশ লিখবা। হু লিখে কি করবা, বাকি অংশ প্লাস কোশ্চেন মার্ক। দেখো এই যে নো বডি বিলিভস হিম, বিলিভ মানে কি বিশ্বাস করা, কেউ তাকে বিশ্বাস করে না। দেখো তো নো বডি দেখা যায়, তো নো বডি থাকলে যখন তুমি ইন্টারোগেটিভ করবা, তোমরা প্রথমে কি লিখবা, হু লিখবা, যে হু, তারপর কি লিখবা, বাকি অংশ মানে একদম সব লিখবা। এখানে কিন্তু এস বাই এস ও থাকবে, এখানে কিন্তু এই যে বিলিভস, এই যে এস, সে এস আছে না, এখানে সব থাকবে, মানে এস বাই এস সব সহ বসবে, এখানে কোনো কিচ্ছু বাদ যাবে না, জাস্ট নোবডিটাকে বাদ দিয়ে বাকি অংশ লিখে দিবা, এইটুকু তোমার জাস্ট তোমার কাজ। কেমন? তো নোবডিটাকে তো বাদ দিলাম, তারপর কি লিখবা, বাকি অংশ, বিলিভস হিম আর অবশ্যই কি কোশ্চেন মার্ক। এটা হচ্ছে তাহলে কি নোবডি থাকলে ইন্টারোগেটিভ করার নিয়ম। আশা করি এই 6টা নিয়ম তুমি মানে ভালো করে দেখলে, দেখো এই 6টা নিয়মের বাইরে কিন্তু কোনো নিয়ম নেই, ইন্টারোগেটিভের এই 6টাই নিয়ম। ঠিক আছে, এই 6টা নিয়ম ভালো করে দেখলে তোমার জীবন থেকে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার সব সমস্যা একদম চিরতরে দূর হয়ে যাবে। কেমন? তোমাদের সঙ্গে ধরো দেখা হবে পার্ট 2 নিয়ে। আজ তাহলে এই পর্যন্তই।